কারণ এখানে আমরা প্র্যাকটিক্যালি অ্যান্থার কালচারটা পড়াই আর ওখানে থিওরিটিক্যালটা পড়ানো হয়। এটার ক্লাস কি আমি নিয়েছিলাম অ্যান্থার কালচার? তোমাদের সাথে আমার থিওরি ক্লাস হয়েছিল কোনো? জি ম্যাম, ক্লাস হয়েছিল। আচ্ছা, আচ্ছা, অ্যান্থার কালচার ডেফিনিশন যদি চাওয়া হয় তাহলে অ্যান্থার কালচার কি? এটা হচ্ছে এক ধরনের টিস্যু কালচার, মানে অ্যান্থারটাকে যখন এক্সপ্লান্ট হিসেবে আমরা নিব। বাট যদি আমাদেরকে বলা হয় যে মানে কোশ্চেনের অ্যান্সার লিখতে হয়, তখন এটা তো এভাবে বলা যাবে না। তখন এভাবে লিখবা যে অ্যান্থার কালচার ইজ ডিফাইন্ড অ্যাজ ইন ভিট্রো কালচার অফ অ্যান্থার্স অন এ সুইটেবল মিডিয়াম ফর দ্য ইন্ডাকশন অফ ক্যালাস অর হ্যাপ্লয়েড প্লান্টস। তো অ্যান্থার কালচারটা দুইভাবে করা যায়, ওই যে ক্যালাসের মাধ্যমে, যে অ্যান্থার থেকে ক্যালাস হলো, ক্যালাস থেকে দেন অর্গান ফর্মেশন হয়ে সেটা প্লান্ট প্লেট হলো, অথবা অ্যান্থার থেকে সরাসরি আমরা প্লান্ট পাচ্ছি। এই দুই প্রসেসেই করা যাবে। তো অ্যান্থার কালচার হচ্ছে ফার্স্ট, এটা আমরা দেখতে পাই ধুতুরাতে, ধুতুরা প্লান্টে, এটা 1966 সালে। আর অ্যান্থার কালচারের একটা বৈশিষ্ট্য হচ্ছে, অ্যান্থার বা পোলেন কালচার, মোস্ট অফ দ্য সব ধরনের কালচার সেগুলো আমরা সোমাটিক সেল বা দেহকোষ থেকে করি। এখন অ্যান্থার তো আর সোমাটিক সেল না। সো অ্যান্থার হচ্ছে, যে আমরা জানি যে অ্যান্থার বা পোলেন হচ্ছে হ্যাপ্লয়েড, এগুলো হচ্ছে গ্যামেটিক সেল। সো এখান থেকে যে প্লান্টটা আমরা পাই সেগুলো কিন্তু হ্যাপ্লয়েড হয়, তার মানে ক্রোমোজোম সংখ্যা 1, মানে n থাকে, অনলি n। তো এই যে অ্যান্থার কালচারের মাধ্যমে যে হ্যাপ্লয়েড প্লান্ট পাওয়ার পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস। আবার যদি আমরা অ্যান্থার ইউজ না করে এক্সপ্লান্ট হিসেবে ওভারি অথবা ওভিউল ইউজ করি, ওভারি বা ওভিউল থেকে যদি হ্যাপ্লয়েড প্লান্ট পাই, তবে সেটাকে আবার বলা হচ্ছে গাইনোজেনেসিস, সেই প্রসেসটাকে। অ্যান্থার কালচার আমরা করি মূলত যখন ইন জেনারেল, মানে ন্যাচারালি কি হয়, যে তোমার অ্যান্থার থেকে যে পোলেনটা আসে, সেই পোলেনটা নর্মালি হচ্ছে তোমার মেল গ্যামেটে পরিণত হয় আলটিমেটলি। আমরা পরে একটা চিত্রতে যে সেটা দেখবো, যে অ্যান্থার থেকে আলটিমেটলি মেল গ্যামেটে পরিণত হয়। তো আমরা সেটা স্টপ করি, করে আমরা হচ্ছে পোলেনটাকে বা অ্যান্থারটাকে নিয়ে এসে কালচার করি, করে ডাইরেক্ট আমরা হচ্ছে প্লান্ট পাই। এবং অ্যাঞ্জিওস্পার্ম বেশিরভাগ হচ্ছে আবৃতবীজী যে উদ্ভিদগুলো আছে তাদের জেনারেশনে হচ্ছে ডিপ্লয়েড স্পোরোফাইটিক জেনারেশনটা, এটা লাইফ সাইকেলে ডমিনেটিং, মানে বেশিরভাগ সময় এই স্টেজটায় থাকে। অ্যান্থার বোঝার জন্য আমরা এখানে যে ফ্লাওয়ার পার্টসটা যদি দেখি, যে এখানে দেখা যাচ্ছে অ্যান্থার বলা হচ্ছে এটাকে, আর এর যে দণ্ডটা ফুল থেকে বের হয়ে গেছে, যে দণ্ডটা, একে ফিলামেন্ট বলা হচ্ছে। দুইটা মিললে কিন্তু স্টামেন। আর হচ্ছে অপরদিকে দেখো, তোমার ওভারিটা কিন্তু এখানে, ওভারি স্টাইল স্টিগমা মিলে হচ্ছে পিস্টিল হয়। সো আমরা যদি হচ্ছে বলি অ্যান্ড্রোজেনেসিস প্রসেস, মানে সেক্ষেত্রে আমরা অ্যান্থার দিয়ে যখন কালচার করব, করে হ্যাপ্লয়েড প্লান্ট পাবো, সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস। আর যখন হচ্ছে আমরা ওভারি ইউজ করব, তখন সেই প্রসেসটাকে বলা হচ্ছে গাইনোজেনেসিস। আর অ্যান্থারে জেনারেলি হচ্ছে দুইটা লোবস থাকে, দুইটা লোবস মিলে অ্যান্থার হয়। এবং মাইক্রো স্পোরোজেনেসিস একটা প্রসেস, সেটা মানে অ্যান্থার থেকে যে আমরা সরাসরি প্লান্ট পাচ্ছি তা না, ন্যাচারালি ওখানে কিছু প্রসেস হয়, মাইক্রো স্পোরোজেনেসিস, মাইক্রো গ্যামেটোজেনেসিস, এগুলো থেকে আমরা হচ্ছে আলটিমেটলি ডিভিশন হয়ে আলটিমেটলি হচ্ছে আমরা পোলেনটা পাই বা মেল গ্যামেট পাই। দেখো এখানে একটা কথা বলছে যে নিউলি রিলিজড মাইক্রোস্পোর ইজ ইউনিনিউক্লিয়েট। এই স্টেজটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বিকজ আমরা যখন যাব তখন ইউনিনিউক্লিয়েট মানে একটা নিউক্লিয়াস থাকে, এই স্টেজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই ছবিটা দেখে মনে হবে যে তোমরা হচ্ছে যে 80%ই জানো এটার, বাট তারপরে একটু বলবো, কারণ হচ্ছে যে অনেক সময় ভাইভাতে আস করলে বা তোমার যখন শর্ট কোশ্চেন তৈরি হয়ে যায়। বাসায় তো নাই কেউ, ওই যে নিয়ন আছে খালি। যে কথা বলছো সে মিউট করে নাও। মিউট করো। দেখো এখানে
ছবিটাতে দেখো যে স্টামেন আমি দেখালাম, দেখো এখানে দুইটা লোব আছে, কিন্তু যে দুইটা লোব থাকে, মেইনলি আমার কাজ এখানে কাজে থাকে। সেটা হচ্ছে যে অ্যান্থারকে যখন আমি ট্রান্সভার্স সেকশন করবো তখন এটা হচ্ছে পোলেন মাদার সেলস। দেখো এই যে একটা করে লোব, কল্পনা করি এই ওয়ালটা যখন গলে যায়, গলে গিয়ে এখানে আসে পোলেন মাদার সেল। পোলেন মাদার সেল দেখো এখানে কিন্তু টয়েস এন, এটা হচ্ছে ডিপ্লয়েড। তো এখানে মিওসিস প্রসেসটা, মিওসিস যখন হবে তখন এই যে আমরা তো জানি যে মিওসিসে কি হয়, একটা থেকে দুইটা হয় এবং মাতৃকোষ থেকে অপত্য কোষে অর্ধেক নিউক্লিয়াস ট্রান্সফার হয়। হচ্ছে যে এখানে আমরা হচ্ছে এরকম চারটা পাচ্ছি, টেট্রাড বলবো চারটা যেহেতু। তো আমি এখন সিঙ্গেল একটা যদি কল্পনা করি, এই সিঙ্গেলটাকে আমরা পোলেন গ্রেইন বলছি। আচ্ছা, সিঙ্গেলটাকে পোলেন গ্রেইন বা মাইক্রোস্পোর বলছি। তো দেখো এই মাইক্রোস্পোরটা কিন্তু ইউনিনিউক্লিয়েট, আমি যেটা বললাম ইউনিনিউক্লিয়েট এস্টেট। মাইক্রোস্পোর তৈরির প্রসেসটা এটাকে বলা হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। দেন আমি মাইক্রোস্পোরটাকে যদি নিয়ে এখানে কল্পনা করি, এটাতে আবার মাইটোসিস হবে, মাইটোসিস হয়ে জেনারেটিভ ভেজিটেটিভ নিউক্লিয়াস হবে, এবং দেন হচ্ছে এটা থেকে আবার জেনারেটিভ নিউক্লিয়াসটা থেকে দুইটা হবে, স্পার্ম হবে, টিউব নিউক্লিয়াস। এখানে একটা জিনিস দেখো, এখানে আচ্ছা এখানে একটা জিনিস দেখো যে এখানে কিন্তু দুইটা নিউক্লিয়াস অবস্থায় আছে, ঠিক আছে, দুইটা নিউক্লিয়াস অবস্থায় আছে। সো এই স্টেজটাকে আমরা বাইনিউক্লিয়েট পোলেন বলতে, এটা হচ্ছে ইউনিনিউক্লিয়েট, এটা হচ্ছে এটা বাইনিউক্লিয়েট। আলটিমেটলি এখানে কিন্তু আমরা মেল গ্যামেটটা পাচ্ছি, এই যে স্পার্ম এদেরকে মেল গ্যামেটস বলা হচ্ছে। এখানে পেয়েছিলাম পোলেন গ্রেইন, এবং পোলেন গ্রেইন থেকে দেন আমরা মেল গ্যামেট পাচ্ছি। সো এই প্রসেসটাকে আবার বলা হচ্ছে মাইক্রোগ্যামেটোজেনেসিস। তাহলে আমার প্রসেস এখানে দুইটা, মাইক্রোস্পোরোজেনেসিস একটা, মাইক্রোগ্যামেটোজেনেসিস। এখন তোমার এটা কিন্তু ডিরেক্ট আসবে না যে টোটাল প্রসেসটা দাও, জেনারেলি আসে না। তোমার এখান থেকে হচ্ছে ইউনিনিউক্লিয়েট স্টেজ, বাইনিউক্লিয়েট স্টেজ, অথবা মাইক্রোস্পোরোজেনেসিস বা মাইক্রোগ্যামেটোজেনেসিস, এটা এই ধরনের হচ্ছে যে তোমাকে শর্ট টাইপের কোশ্চেন হচ্ছে করা হতে পারে। আচ্ছা, পোলেন যখন আমরা কালচার করি জেনারেলি 2 উইকস 2 উইকস এর মধ্যে আমরা হচ্ছে এটা ফরমেশন শুরু হয়, এবং আলটিমেটলি হচ্ছে ডেভেলপমেন্টে 3 থেকে 5 উইকস লাগে। রাইসের ক্ষেত্রে হচ্ছে 8 উইকস লাগে। আমরা এখানে রাইস অ্যান্থার কালচারটা মেইনলি আলোচনা করব তোমাদের জন্য। অন্যান্য প্রসেসের মতো মানে টিস্যু কালচারের মোস্ট অফ দ্য প্রসেসে দেখবা যে দুইটা অপশন থাকে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। ডাইরেক্ট হচ্ছে কি যে তোমার ডিরেক্ট অর্গান ফরমেশন হবে, ইনডাইরেক্ট হচ্ছে যে সেখানে ক্যালাস হবে, ক্যালাস থেকে অর্গান ফরমেশন হবে। নাও ফ্যাক্টরস গভর্নিং দ্য সাকসেস অফ অ্যান্থার কালচার। এখন অ্যান্থার কালচার করলে সেটা যে সাকসেসফুল হবে কিনা সেটা যে ফ্যাক্টর গুলোর উপর ডিপেন্ড করে, এগুলো সেটা জেনোটাইপ অর প্লয়েডি লেভেল অফ ডোনর প্লান্টস। ডোনর প্লান্টস হচ্ছে সেইটা যেখান থেকে আমি অ্যান্থারটা নেব। তো এর প্লয়েডি লেভেল আমরা জেনারেলি ডিপ্লয়েড থেকে নেই জেনারেলি। এখন আমার এটা খেয়াল করতে হবে যে অনেক সময় ট্রিপ্লয়েড বা টেট্রাপ্লয়েড, যেমন হুইট হেক্সাপ্লয়েড হয় বা এরকম অনেক থাকে, যে তোমার ওর প্লয়েডি লেভেলটা আমাদের খেয়াল করতে হবে যেখান থেকে নিচ্ছি ডোনর প্ল্যান্টের। দেন ফিজিওলজিক্যাল স্ট্যাটাস অফ ডোনর প্ল্যান্টস, মানে ডোনর প্ল্যান্টটা হচ্ছে যে অপটিমাম কন্ডিশনে গ্রোন হচ্ছে কিনা, ওর কোনো ডিজিজ আছে কিনা, হেলদি কিনা, এসব দেখতে হবে। ডেভেলপমেন্টাল স্টেজ অফ পোলেন, দ্যাট মিনস যে আমরা ইউনিনিউক্লিয়েট স্টেজটা নেওয়ার চেষ্টা করবো অ্যান্থার কালচারে। আমি দেখালাম যে বাইনিউক্লিয়েট ইউনিনিউক্লিয়েট স্টেজ আছে, কোন স্টেজে আছে সেটা জানা গুরুত্বপূর্ণ। দেন প্রি ট্রিটমেন্ট অফ অ্যান্থার্স। এখন অ্যান্থার কালচারের পূর্বে তাকে কিছু প্রি ট্রিটমেন্ট দেওয়া হয়, যেমন সেটা কোল্ড দিয়ে হতে পারে, হট বা কেমিক্যাল, যে কোনো ভাবে। কালচার মিডিয়া হচ্ছে কোনটা ইউজ করছে, NN6, গ্রোথ রেগুলেটরস কোনটা ইউজ করছে সেটা একটা ফ্যাক্টর। ইফেক্ট অফ অ্যান্থার ওয়াল। এখন দেখো এখানে একটা আমি ছবি দিয়েছি ছোট্ট, এখানে এই যে ভেতরে দেখতে পাচ্ছ সবুজ সবুজ, এগুলো হচ্ছে পোলেন, এবং বাইরে যেগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যান্থার ওয়াল। তো অনেক সময় হয় কি যে এই অ্যান্থার ওয়াল আর এই যে ফিলামেন্টটা, এটা হচ্ছে দণ্ডটা আর কি। তো এই যে অ্যান্থার ওয়াল, ফিলামেন্ট, এগুলো অনেক সময় আমরা তো আমাদের কাঙ্ক্ষিত জিনিস হচ্ছে এটা নিয়ে আমরা কালচার করি। বাট অনেক সময় হয় কি যে এগুলো এত সূক্ষ্ম জিনিস তোমার হচ্ছে চলে যায় আর কি,
সেপারেট করতে চাইলেও অনেক সময় অ্যান্থার ওয়াল বা ফিলামেন্টের পার্ট চলে যায়, সেখানে হচ্ছে ডিপ্লয়েড সেল হয়। এগুলো থেকে যেটা হবে সেটা কিন্তু হ্যাপ্লয়েড হবে, হ্যাপ্লয়েড প্লান্ট হবে। বাট এখান থেকে অনেক সময় ডিপ্লয়েড হয়ে যায়। সো এই বিষয়টা যাতে এটা না হয়, রোল অফ সুক্রোজ মানে আমরা যে কিছু মিডিয়াতে সুক্রোজ ইউজ করতেছি সেটা কি পরিমাণে কিভাবে ইউজ করতেছি সেটাও একটা ফ্যাক্টর। দেন প্রোটোকল ফর অ্যান্থার কালচার সিরিয়ালস রাইস, আমরা হচ্ছে রাইস অ্যান্থার কালচারটা দেখবো। সো এখানে রিয়াজেন্ট কি কি লাগবে, স্টেরিল্যান্ড, গ্রোথ রেগুলেটর, অ্যাসিটোকার্মিন স্টেইন লাগবে। স্টেরিল্যান্ড হচ্ছে এর মধ্যে তোমার আছে যে 70% ইথানল, 20 থেকে 40% সোডিয়াম হাইপোক্লোরাইড। স্টেরিল্যান্ড মানে হচ্ছে যেগুলো দিয়ে আমরা রাইসের অ্যান্থারটাকে বা ওইটাকে হচ্ছে জীবাণুমুক্ত করবো। আর গ্রোথ রেগুলেটরস কোনগুলো, হরমোনগুলো, সেটা মানে এটা হচ্ছে যে যে রিসার্চার তার চয়েসের উপর ডিপেন্ড করবে, বিএপি কাইনেটিন যে যেটা নেয় হবে। অ্যাসিটোকার্মিন স্টেইন এটা হচ্ছে যে আমাদের লাগবে যে আমরা যখন মানে পোলেনটা কোন স্টেজে আছে, ইউনিনিউক্লিয়েট না বাইনিউক্লিয়েট, এই জিনিসটা দেখার জন্য আমার এই স্টেইন বা এটা হচ্ছে রং অ্যাকচুয়ালি একটা ডাই, সেই জায়গায় লাগবে। মিডিয়া, অ্যান্থার কালচারে আমরা অন্যখানে দেখেছি যে একটা মিডিয়া নিউট্রিয়েন্ট ইউজ করি, বাট অ্যান্থার কালচারে হচ্ছে 3 প্রকার মিডিয়া ইউজ করতে হয় আমাদের। সেটা হচ্ছে এমন হচ্ছে যে N6 বেসিক মিডিয়াম প্লাস 6% সুক্রোজ প্লাস ফাইটোহরমোন, মানে এই কম্বিনেশনের একটা হচ্ছে M1 মিডিয়াটা হয়। দেন পরবর্তীতে আমাদের MS প্লাস সাইটোকাইনিন, আর থার্ড মিডিয়াম হচ্ছে MS প্লাস অক্সিন। MS প্লাস সাইটোকাইনিন যেটা সেটা হচ্ছে শুট ইন্ডাকশন মিডিয়া, আর MS প্লাস অক্সিনটা হচ্ছে রুট ইন্ডাকশন মিডিয়া। দেন নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস, দেখা যাচ্ছে যে আমরা যদি শুধু সুক্রোজ দেই তা না, সাথে মিনারেল সল্ট, অ্যাক্টিভেটেড চারকোল বা এরকম আর কি কিছু নিউট্রিশনাল দিয়ে দেই মিডিয়াতে। নাও হচ্ছে যে প্লান্ট কাল্টিভেশন অফ ডোনর ম্যাটেরিয়ালস, মানে আমরা এখন চলে যাচ্ছি প্রসেসে যে আমরা কিভাবে হচ্ছে যে অ্যান্থার কালচারটা করব। সেটা হচ্ছে যে রাইস প্লান্ট প্লান্টিং এর পর আমরা হচ্ছে 60 থেকে 90 ডেজ, মানে হচ্ছে তোমার 2 থেকে 3 মাসের মধ্যে আমরা সেখানে অ্যান্থার দেখতে পারবো এবং সেই অ্যান্থার গুলো নিয়ে আমরা কালচার করতে পারবো। তো এখানে একটা বলছে যে 5 প্ল্যান্টিংস শুড বি মেড এ উইকলি ইন্টারভাল, মানে আমাকে 5টা প্ল্যান্টিং করতে হবে, যে সে এই সপ্তাহে আমি কিছু গাছ দিলাম, মানে শো করলাম, দেন পরের সপ্তাহে কিছু গাছ আবার রোপণ করলাম, তারপরের সপ্তাহে, এভাবে 5বার করে আমার প্ল্যান্টিং করতে হবে। তাতে কি হয় যে 5বার প্ল্যান্টিং করে প্রতিবার হচ্ছে যে ধরো পরে 60 দিন পরে এই সপ্তাহে আমি কাজ করতেছি, দেন পরের সপ্তাহে যে কাজ করবো সেটা নতুন গাছ থেকে আমি নিব, মানে তারপরে সপ্তাহে যে প্ল্যান্টিংটা করেছি সেখান থেকে আমি অ্যান্থার নেব। এটা পরে বলবো, এটা এখানেই রিজনটা পরে আসছে এখানে ব্যাখ্যা করা। আচ্ছা, এখানে বলেছে যে অ্যান্থার কালচারের সবচেয়ে ভালো রেজাল্ট পাবো আমরা ইউনিনিউক্লিয়েট স্টেজ থেকে। সো এই ইউনিনিউক্লিয়েট স্টেজে আছে কিনা অ্যান্থারটা সেটা আমরা কিভাবে বুঝবো? এটা একটা ল্যাব টেস্টের মাধ্যমে করা হয়, যে অ্যাসিটোকার্মিন টেস্ট। এটা সম্ভবত জেনেটিক্সে এরকম দেখানো হয়, অর অ্যাসিটোকার্মিন টেস্টটা জেনেটিক্সে মেবি তাদের ল্যাব ওয়ার্কে আছে এটা। তো এটা হচ্ছে যে অ্যাসিটোকার্মিন টেস্টের মাধ্যমে আমরা শিওর হতে পারি যে ইউনিনিউক্লিয়েট স্টেজ এ পোলেনটা আছে কিনা। দেন ওখানে আমাদের দেখতে হবে যে ফ্ল্যাগ লিপ আর পেনাল্টিমেট লিপ 2 থেকে 5 সেন্টিমিটার, মানে সর্ব উপরের লিপটা হচ্ছে ফ্ল্যাগ লিপ আর ইমিডিয়েট পরের লিপটা হচ্ছে পেনাল্টিমেট লিপ। এই দুটো লিফের মাঝখানেই মেইনলি হচ্ছে আমার পেনিকেলটা থাকে, এই পেনিকেলটাই আমাদের দরকার, এখান থেকেই আমরা অ্যান্থার কালেক্ট করি। পেনিকেলটা নিয়ে আমরা হচ্ছে ইয়ে করি যে লিফ ব্লেড, মানে ওখানে যে লিফ গুলো আছে সেগুলো ছড়িয়ে ওগুলো হচ্ছে আমরা একটা ব্যাগে নেই, ব্যাগ থেকে নিয়ে সেটাকে আবার কোল্ড ট্রিটমেন্ট দিই 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, মানে একদম কম তাপমাত্রায় আমরা কোল্ড ট্রিটমেন্ট দিই, 5 থেকে 7 দিন রাখতে হয়। দেন হচ্ছে 5 থেকে 7 দিন পরে হচ্ছে এই যে আমরা সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন 20% সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন সেখানে হচ্ছে ধুয়ে নেব, দেন ডিস্টিলড ওয়াটারে ওয়াশ করে নেব, তারপর হচ্ছে পেনিকেলস থেকে আমরা অ্যান্থার গুলো কালেক্ট করব। তারপর অ্যান্থার যখন কালেক্ট করে অ্যান্থার গুলো হচ্ছে পেট্রি ডিশের মধ্যে আমরা হরাইজন্টালি প্লেস করব। তারপর সেখান থেকে নিয়ে ওই যে প্রথম যে মিডিয়াটা বলেছি N6 মানে M1, সেই মিডিয়াতে আমরা অ্যান্থারটাকে রাখবো।
সেখানে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমাদের এনশিওর করতে হবে। দেন ওই M1 মিডিয়াতে থাকার 3 থেকে 4 সপ্তাহ পরে আমরা M2 মানে আমরা একটা ক্যালাস দেখবো যে ওখানে ক্যালাস ফর্মেশন হয়েছে। দেন হচ্ছে M2 মিডিয়া, যেটা বলছে যে MS প্লাস 2 মিলিগ্রাম/লিটার কাইনেটিন M2 মিডিয়াতে সেখানে ট্রান্সফার করব। এবং এখানে আমাদের এনশিওর করতে হবে যে 16 ঘন্টা লাইট এবং 8 ঘন্টা যেন আমার ডার্ক পিরিয়ড থাকে। এটা জেনারেলি আমাদের ল্যাবের যে লাইট গুলো, ল্যাবে এই কন্ডিশন গুলো সেট করা থাকে, মানে লাইট অটোমেটিক তোমার 16 ঘন্টা জ্বলবে, 8 ঘন্টা তারপর অন্ধকার থাকবে। এটা মানে ওদের গ্রোথের জন্য দরকার। দেন যখন কিছুদিন পরে যখন 1 সেন্টিমিটার লেন্থ হবে শুটের, ওখান থেকে মানে শুট ইন্ডাকশন মিডিয়াতে তো আমরা দিয়েছি, দেন হচ্ছে শুটটা হবে হয়তো 1 সেন্টিমিটার মতো লেন্থ হবে, তখন একে হচ্ছে আমরা M3 মিডিয়াতে দেবো, তার মানে MS প্লাস অক্সিজেন মিডিয়াতে দেবো। MS প্লাস অক্সিজেন তো আমরা বুঝতেই পারছি যে অক্সিজেন যেহেতু আছে সেটা হচ্ছে রুট ইন্ডাকশন মিডিয়া, সো সেখানে রুটিং শুরু হবে। এবং এই যে এখানে আলটিমেটলি রুটিং হলো, শুটিং হলো, দেন একটা প্লান্টস ডেভেলপ হচ্ছে এবং এর লেন্থ যখন 5 সেন্টিমিটারের মতো হবে, তখন এই প্লান্টটাকে আমরা হচ্ছে গ্রিন হাউসে ট্রান্সফার করবো। দেখো এখানে একটা পিকচার দেখানো হয়েছে, মানে ওভারঅল প্রসেসটা। এটা আসলে তোমাদের পিকচার সহ ডেসক্রিপশন দিতে হবে আর কি। আমরা জেনারেলি ল্যাবে হলে এগুলো দেখিয়ে দিই, মানে অ্যান্থার কালচার রাইসে, এটা রাইস থেকে দেখানো হয়। তো এই যে দেখো এটা একটা রাইস প্ল্যান্ট। রাইস প্ল্যান্টে এই যে দেখো সবার উপরের লিপটাকে বলা হচ্ছে ফ্ল্যাগ লিপ, ইমিডিয়েটলি পরের লিপটা হচ্ছে পেনাল্টিমেট লিপ। এবং যখন এই যে 60 দিন বা তোমার হচ্ছে মানে প্লান্টিং এর এতদিন পর এটা 2 থেকে 5 সেন্টিমিটার জেনারেলি ডিস্টেন্স হয়। এবং এখানে তোমরা ছবিটা যদি আঁকার সময় এই জায়গাটা একটু ফোলা দিবা, একটু ফুলে দিবা। এখানে মানে যে এঁকেছে সে হচ্ছে এটা একদম স্মুথলি দিয়েছে, এখানে একটু ফুলে থাকে এভাবে করে, এই যে এভাবে করে দিয়ে দিবা। এই অংশটা জয়েন্টটা একটু ফোলা থাকবে, কারণ এর ভেতরে এখানে পেনিকেলটা থাকে আসলে, ঠিক আছে। দেন আমরা কি করব, এখানে এই যে ফ্ল্যাগ লিপ, পেনাল্টিমেট লিপ, এই জায়গাটা স্টেমে কাটতে হবে। কেটে দেন এটাকে হচ্ছে আমরা একটা জিপলক প্লাস্টিক ব্যাগে কালেক্ট করলাম, করে এর যে ব্লেড টেলেট গুলো ছড়িয়ে নিলাম, নিয়ে 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে হচ্ছে 5 ডিগ্রি আছে, 2 থেকে আচ্ছা এটা তো রেঞ্জ বলেছে, সে 5 ডিগ্রিতে হচ্ছে স্টোর করেছে, মানে জেনারেলি 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে স্টোর করা যায়, এবং এটাই হচ্ছে কোল্ড ট্রিটমেন্ট। দেন আস্তে 5 থেকে 7 দিন পরে কি হচ্ছে যে আমরা পেনিকেলটা এটা বের করে সেখান থেকে পেনিকেলটা বের করব, এবং পেনিকেলটাকে আমরা ওয়াশ করে নেব। 20% সোডিয়াম হাইপোক্লোরাইড অথবা 70% ইথানল দিয়ে আমরা এটাকে ওয়াশ করে নেব। নিয়ে যদি এই যে ফ্লোরেট গুলো আমরা ওপেন করি, এগুলো কিন্তু খুবই ছোট, ফ্লোরেট গুলো যদি ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো যে এর ভিতরে এই যে অ্যান্থার গুলো আছে, এখানে হচ্ছে এই যে ওভারি আছে, এবং প্রতিটা রাইস ফ্লোরেটে দেখো 6টা করে থাকে অ্যান্থার। এটা কিন্তু তোমাদের সংখ্যা ভুল করা যাবে না। ইন জেনারেল প্রতিটা রাইস ফ্লোরেটে 6টা করে থাকে, এটা সংখ্যাটা ঠিক রাখতে হবে। আচ্ছা, দেন এখান থেকে এই যে অ্যান্থার গুলো আমরা আস্তে করে এটা স্ক্যালপেল ব্লেড বা হচ্ছে নিডল দিয়ে মানে আমরা এটা কালেক্ট করব পেট্রি ডিশে। দেন পেট্রি ডিশে কালেক্ট করার পরে অ্যান্থারটাকে আমরা প্লেসমেন্ট করব ওই যে M1 মিডিয়াতে। প্রথম যে মিডিয়া M1 N6 বেসিক মিডিয়াম 6% সুক্রোজ ফাইটো হরমোন, সেই মিডিয়াতে আমরা হচ্ছে এখানে ইনসার্ট করব, করার পরে হচ্ছে ফয়েল দিয়ে হচ্ছে এটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দেবো, এবং এখানে এটাকে আমরা ইনকিউবেট করব 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রেখে দেবো। দেওয়ার পর দেখা যাচ্ছে 3-4 সপ্তাহ পরে আমার যেটা হবে, যেখানে কিছু ক্যালাস ফর্মেশন হলো, বা হচ্ছে 2 উইকসও হতে পারে, মানে 2 উইকস পর দেখা যাবে ভালোভাবে ফর্মেশনটা হয় 3 থেকে 4 উইকস এর মধ্যে। আচ্ছা, দেন এটা যখন আমরা দেখলাম, এবং এখানে দেন এটাকে 16 ঘন্টা লাইট এবং 8 ঘন্টা ডার্ক এই কন্ডিশনে রাখবো, রেখে একে ট্রান্সফার করব হচ্ছে ইয়েতে শুটিং মিডিয়াতে, মানে ওই যে M2 মিডিয়া MS প্লাস সাইটোকাইনিন, সেখানে দিলে শুট রিজেনারেশন হলো। দেন হচ্ছে যে শুট রিজেনারেশনের পর একে হচ্ছে যে রুটিং মিডিয়াতে দেবো MS প্লাস অক্সিজেন M3 মিডিয়া, যেটা দেওয়ার পরে আলটিমেটলি কি হচ্ছে এখান থেকে শুট হচ্ছে, রুট হচ্ছে, আমরা একে মানে পটে ট্রান্সফার করলাম। এটাই হচ্ছে ওভারঅল হচ্ছে তোমার অ্যান্থার কালচারের
প্রসিডিউরটা। এটা আসলে ছবি সহ তোমাদের এক্সপ্লেইন করতে হয় জেনারেলি। আচ্ছা, এখন ম্যাম বলা হচ্ছে যে অ্যাডভান্টেজেস। অ্যান্থার কালচারের অ্যাডভান্টেজেসটা কি, যে এটা হচ্ছে সিম্পল টেকনিক, দেখে ম্যাম তো। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম অ্যান্থার কালচারটাকে কি আমরা ক্যালাস কালচার বলতে পারি? হ্যাঁ, এটা তো টাইপ অফ ক্যালাস কালচার। এখন জেনারেলি হয় কি যে আমরা যে কোনো কিছু নিয়ে ক্যালাস কালচার করতে পারি, বুঝছো? সেটা তুমি এমব্রয়ডারি নিয়েও করতে পারো, অ্যান্থার নিয়েও করতে পারো, যে কোনো কিছু নিয়ে। আমরা কিন্তু সবকিছু অ্যান্থার কালচার চাইলে কিন্তু আমি ইয়ে থেকেও করতে পারবো, ডিরেক্টও করতে পারবো ক্যালাস না করে, বুঝছো? বাট হয়তো রেজাল্টটা এখানে আমার বেশি ভালো আসছে, রাইসের ক্ষেত্রে সে যে ক্যালাস কালচারটাই বেশি ভালো আসছে, তাই এটা করতেছি। এই অ্যান্থার কালচারটা যেটা করলাম এটাকে আমরা ক্যালাস কালচার বলতে পারবো, যেহেতু ক্যালাসের মাধ্যমে করলাম। আচ্ছা, এই টেকনিকটা হচ্ছে সিম্পল, আর হচ্ছে যে এখানে সেল ডিভিশনটা ইজি হচ্ছে, এবং একসাথে দেখা যাচ্ছে আমরা অনেকগুলো অ্যান্থার কালচার করতে পারছি, এবং আমার হ্যাপ্লয়েড হচ্ছে অনেক বেশি সংখ্যক একসাথে পাচ্ছি। এখন ট্রাবল শুটিং, তোমরা দেখবে যে অনেক সময় ল্যাপটপে সমস্যা হচ্ছে, যে ট্রাবল শুটিং দেখাচ্ছে যে কি সমস্যা, চিহ্নিতকরণ, সমাধানকরণ, এরকম। তো এখানে অ্যান্থার কালচারেও হচ্ছে যে কিছু আমাদের ঝামেলায় পড়তে হয়, সেগুলো নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে যে কি কি ব্যাপার খেয়াল রাখতে হবে। তো অ্যান্থার কালচার রেসপন্স ইজ ওপেন লো, মাঝে মধ্যে দেখা যায় যে অ্যান্থার কালচার রেসপন্সটা হচ্ছে ভালো আসছে না। সে আমি রাইসে করলাম যে এটা ভালো পাচ্ছি, কিন্তু সব সব স্পিসিসের যে সব জিনোটাইপ ভালো রেজাল্ট দেবে সেটা না। এবং অনেক স্পিসিসে তোমার দেখতে হবে যে এই জিনোটাইপটা ভালো রেজাল্ট দিচ্ছে, আচ্ছা তাহলে এটা নিয়ে কাজ করা যায়। আবার কোনো জিনোটাইপ হয়তো ভালো দিচ্ছে না, সেক্ষেত্রে আমার স্ক্রিন করতে হবে যে কোন জিনোটাইপটা ভালো দিচ্ছে, সেটা নিয়ে দেখা যাচ্ছে আমি ফার্দার কাজ করব। প্রাথমিক কাজ হচ্ছে যে আমার দেখতে হবে কোন জিনোটাইপ গুলো ভালো রেজাল্ট দিচ্ছে। এবং কালচারের সময় হচ্ছে যে অপটিমাম যে প্লান্ট আছে, আমি বেশ কিছু প্লান্ট হচ্ছে শো করছি, কিন্তু আমার দেখতে হবে যে যেসব প্লান্ট হচ্ছে আমার অপটিমাম ফার্টিলাইজেশন পেয়েছে, নিউট্রিশন পেয়েছে, বা সব ধরনের গ্রোথ রিকোয়ারমেন্টস, টেম্পারেচার বা সমস্ত কিছু ঠিক ছিল, প্রপারলি গ্রো হয়েছে, সেই গাছ থেকে আমি হচ্ছে অ্যান্থার কালেক্ট করব। তারপর বলছে ইউজ অনলি ফার্স্ট ফ্লাশ অফ ফ্লাওয়ার্স। দেখো আমি কিন্তু ওইদিকে একটা কথা বলছিলাম যে 5 প্লান্টিংস, মানে 5 বার হচ্ছে আমার গাছটা রোপণ করতে, 5 বারে হচ্ছে 5টা ধাপে আর কি, এভাবে বলি যদি, যে ধরো এই সপ্তাহে কিছু বীজ দিলাম ধানের আর কি, ছিটিয়ে আমি সেখানে দিয়ে আসলাম, পরের সপ্তাহে কিছু দিলাম, এভাবে 5বার আমি প্লান্টিংটা করব। কেন করব? সে আমি আজকে এই সপ্তাহে কাজ শুরু করলাম, এই সপ্তাহে আমি রেজাল্ট পাচ্ছি না, পরের সপ্তাহে এখন আমি কাজ করব, পরের সপ্তাহে ওর পাচ্ছি না, তারপরের সপ্তাহে গিয়ে আমার রেজাল্ট আসলো। তো এখানে একটা শর্ত জুড়ে দিছে, দেখো ফার্স্ট ফ্লাশ অফ ফ্লাওয়ার্স, মানে প্রথম যে ফ্লাওয়ারিংটা হবে। একটা গাছে কিন্তু একবারই ফ্লাওয়ার আসে না, প্রথমবার কিছু ফ্লাওয়ারিং হলো, তার কিছুদিন পর হচ্ছে আর একটা ধাপে ফ্লাওয়ারিং হয়, মানে এরকম কিন্তু কয়েক স্টেপের ফ্লাওয়ারিং হয়। তো আমার অ্যান্থার কালচারের জন্য বেস্ট হচ্ছে একদম প্রথমবারে যেসব ফ্লাওয়ার আসে সেগুলো থেকে যদি আমি কাজ করি, তাহলে দেখা যায় যে আমার রেজাল্টটা খুব ভালো আসে। সো এই জন্য প্রতিবার ফার্স্ট ফ্লাশ অফ ফ্লাওয়ারটা নেবার জন্যই আমরা হচ্ছে দেখা যায় 5টা প্লান্টিং করি, যে এই সপ্তাহে ফার্স্ট ফ্লাশ নিলাম, পরের সপ্তাহে পরের লটের থেকে ফার্স্ট ফ্লাশ অফ ফ্লাওয়ার নিলাম, এরকম। তারপর বলেছে যে ডেভেলপমেন্টাল স্টেজ অপটিমাম, যে ওই যে বললাম দুইটা স্টেজ ছিল, ইউনিনিউক্লিয়েট স্টেজ, বাইনিউক্লিয়েট স্টেজ। তো আমার কাঙ্ক্ষিত হচ্ছে ইউনিনিউক্লিয়েট স্টেজের রেজাল্টটা ভালো দেবে। এই ইউনিনিউক্লিয়েট স্টেজটা আছে কিনা সেটা ওই যে অ্যাসিটোকার্মিন টেস্ট দ্বারা আমরা এনশিওর হব। দেন অপটিমাল থার্মাল শক ট্রিটমেন্ট, যে যদি হচ্ছে কোল্ড ট্রিটমেন্টটা অপটিমাম ভাবে হচ্ছে কিনা সেটা এনশিওর করতে হবে। দেন মিডিয়াম কম্পোজিশন, যে প্রপারলি সুক্রোজ বা অন্যান্য নিউট্রিয়েন্ট গুলো পাচ্ছে কিনা। অনেক সময় হচ্ছে বললাম যে অ্যান্থার ওয়াল থেকে আমার অনেক সময় হচ্ছে যে ডিপ্লয়েড প্লান্ট তৈরি হয়, সো এই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে যতটা পারা যায়। তো আমরা একটা শেষে বলতে পারি যে অ্যান্থার কালচারের মাধ্যমে আমরা 100% হোমোজাইগাস লাইন পাচ্ছি, এবং সেটা কি হয়তো অন্যভাবে আমরা হচ্ছে অন্য কালচারের মাধ্যমে পাই সেটা, বাট অ্যান্থার কালচারের মধ্যে 100% হোমোজাইগাস লাইন পাচ্ছি কুইকেস্ট পসিবল, অনেক শর্ট টাইমে। ধরো যে প্লান্ট ব্রিডিং, যেটা ব্রিডার তোমরা দেখেছো যে তোমাদের এখনো পড়ানো হয়েছে কিনা জানি না, অনেকগুলো ব্যাক ক্রসিং করে, তারপর হচ্ছে মানে
F1 জেনারেশন বা এরকম অনেকগুলো ক্রসিং হয়, হতে হতে সেটা হচ্ছে অনেক বছর লেগে যায়। তোমার হচ্ছে এটা সিলেকশন মেথডে দেখা যাচ্ছে যে তোমার 12-14 বছর লেগে যায় তোমার একটা ভ্যারাইটি ডেভেলপ করতে, বা তোমার একদম 100% হোমোজাইগাস লাইন নিয়ে আসতে এটা 12-14 বছর মতো লেগে যায়। বাট তুমি কিন্তু এখানে কিন্তু 12-14 বছরের ব্যাপার না, ব্যাপারটা তুমি চাইলে 3 মাসে বা 6 মাসে তুমি এই 100% হোমোজাইগাস লাইন পাবা এই অ্যান্থার কালচারের মাধ্যমে। এবং এটা হচ্ছে যে অ্যান্থার কালচারের সাথেই এটা পড়ানো হয়েছে যে কিভাবে এটা ডাবলিং করা যায়, মানে হ্যাপ্লয়েড যখন ক্রোমোজোমটাকে ওই যে কলসিসিন নামক কেমিক্যাল আছে সেটা ট্রিটমেন্ট দিয়ে ক্রোমোজোমটাকে ডাবল করা হয়, ডাবল করে দেন হচ্ছে সেখানে ডাবল হ্যাপ্লয়েড প্লান্ট পাওয়া যায়। ঠিক আছে, এই লেকচার হচ্ছে এখানেই শেষ। তোমরা সবাই কি ইনবক্সে তোমাদের ইয়েটা দিয়েছো? জি ম্যাম। রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছো সবাই? ম্যাম আমি দেইনি।